কোঠা নিয়ে আমার কিছু কথা আছে। আমার একটা প্রস্তাবনা আছে, প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক, 100% কোঠা যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক। কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা দোষের কিছু না। এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে, তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া, এটা মৌলিকভাবে দোষের কিছু না। কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে, মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন, যেখানে একটা ছেলে 200 সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না, তাহলে তো আপনি জুলম করলেন। কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে, এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণী মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন। সেটা হলো, আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। যানবাহনগুলো থেমে আছে, দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে, শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে। তার ছেলে, তার নাতি, তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক, তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে। ইসলাম এরকম কোনো ভাওতাবাজির ধর্ম নয়। প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা। ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি, যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না, যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন? মানুষের অধিকার যেন ঠিক থাকে, প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায়, এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি। কোঠা নিয়ে আমার কিছু কথা আছে। আমার একটা প্রস্তাবনা আছে, প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক, 100% কোঠা, 100% কোঠা চালু করে যারা যারা আমাদের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের নাতি যে আজ পর্যন্ত জন্মগ্রহণ করছে অথবা ডাক্তার ইডিজি এক্সপেক্টিং ডেলিভারি ডেট দিছে, ওই তারিখ থেকে হিসাব করে যত পদায়ন যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক, সব ক্লিয়ার, শতভাগ দিয়ে এরপরে আমরা যারা আসি, যারা যুদ্ধের সময় হয় নাই অথবা বাপদাদা তাদের মুক্তিযুদ্ধের সময় হয় নাই, এই প্রজন্ম আছে, তারপরে চাকরি হোক, আগে শতভাগ ক্লিয়ার করা হোক। এটা কি আপনারা আমার সাথে একমত? হ্যাঁ, এটা করা হোক। এটা করলে এই ঝামেলা মিটবে। আর এটা যদি না করেন তাহলে কতকগুলো বিষয় আছে প্রিয় ভাইয়েরা, খুব চিন্তার বিষয়, ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, তাহলে এখন যারা কোঠার আন্দোলন করতেছে তাদের কাছে আমরা কি দীক্ষা দিলাম, তাদের কাছে আমাদের এই চেতনার কি ধারণাটুকু দিলাম যে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এটার বিরোধিতা করতেছে? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী, দেশের স্বাধীনতার বিরোধী। তাহলে তারা কেন বিরোধিতা করতেছে? তার মানে প্রকারান্তরে এই 56% এই কোঠা, এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি, অসম্মান করতেছি। আমরা একটা ছেলে 100 মার্কের মধ্যে 80 মার্ক পাবে, এরপরে সে অ্যালাউ হবে। আরেকটা ছেলে 33 মার্ক পাবে, পাওয়ার পরে সে অ্যালাউ হবে। মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি, আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না। হ্যাঁ, বিশ্বের অনেক দেশে আপনি বলবেন, উদাহরণ দিবেন, সব স্টাডি আমার কাছে আছে। বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া, 55%। কিন্তু কারণ কি? মালয়েশিয়ায় 3টা জাতিগোষ্ঠী আছে, চাইনিজ মালয়, ভূমিপুত্রা, আরেকটা ইন্ডিয়ান মালয়। ওদের মধ্যে ক্ল্যাশ বেঁধে যাবে, এই জন্য সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয়। কিন্তু কোঠা মানে এইরকম নয় তুই 100-র মধ্যে 80 পাইলে তুই চান্স, আর তুই 33 পাইলেই চান্স, এরকম নয়। ওখানেও একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে। কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক, হাস্যকর রূপে দাঁড়াইছে। এটা আমাদের জন্য অনৈতিক। 2 নম্বর বিষয় প্রিয় ভাইরা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা, আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি, এটার দ্বারা আমাদের কি হচ্ছে? প্রিয় ভাই, প্লিজ আপনারা এইগুলো বিষয় ভাববেন। একটা ছেলে মাস্টার্স পাস করার পরে, এটা নতুন করে চেঞ্জ হয়েছে, মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায়। আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট হয় নাই, আবেদন করলে প্রাইমারির চাকরি পায়। আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা, কোয়ালিফিকেশান, তার যে ওজন, তার যে মনন, তার যে মেধা, তার যে ভীষণ, তার যে মিশন, একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ের সেটা সম্ভব?
আপনি মনে করতেছেন প্রাইমারি তো, এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে, কিন্তু আপনি মেয়েকে আগাতে যে আপনার জাতির ভবিষ্যৎকে পিছায় দিছেন। আমরা নারী বিদ্বেষী নই, ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, ইজ্জত কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। কিন্তু আমরা না ভেবে এই সকল বুমেরাং সিদ্ধান্ত দিয়েছিলাম, 10 বছর নিয়োগ হয়েছে, ওইগুলো আরও 50 বছর খেদমত করবে, 36 বছর নতুন করে সিদ্ধান্ত দিয়ে আমি চেঞ্জ করলাম, অনার্স পর্যন্ত আনলাম। কিন্তু যে পয়জন ঢুকে গেল, ওই পয়জনকে আপনি কীভাবে দূর করবেন? এই জন্য আমাদের এই বিষয়গুলা সুদৃঢ় সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। এই কোটা বিরোধী বা পক্ষে নয়, বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কোরআনে নাকি 80% কোটার কথা এসেছে সূরা আনফালে। এটা কতটুকু সত্য? আসলে আমরা যারা কোরআন পড়ি না অথবা কোরআন জানি না, তারা অনেক সময় ঢালাও কথা আমরা কোরআন বলে চালিয়ে দিই, অথবা আমরা কথা বলার সময় দেখবেন এরকম অনেক বক্তব্য আমরা দিয়ে থাকি। আমরা বলি যে আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে বলছেন না, বলি আমি বাংলা একটা কথা বলে দিই, যেমনটা এই শিক্ষক বলেছে, যেমন 80% কোটা লাগবে, এটা কোরআনে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই কোটা সংস্কারী আন্দোলন নিয়ে কথা বলার আগে এতটুকুন আমি বলতে চাই যে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি নিজেও পড়াশোনা করেছি, পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে সফর করার সুযোগ হয়েছে। এই যে কোটা নিয়ে আমাদের দেশের এই কোটা থাকবে কি থাকবে না, কত পার্সেন্ট থাকবে, কোটা বিরোধী যে আন্দোলন চলছে এখন, কত পার্সেন্ট কোটা থাকবে, কত পার্সেন্ট থাকবে না, এখন একজন 80% কোটা থাকবে এটা কোরআন থেকে দলিল দিচ্ছে। মাআযাল্লাহ। আসলে সারা দুনিয়া ঘুরে যদি আপনি দেখেন, যারা প্রতিবন্ধী অটিস্টিক যে সমস্ত বাচ্চা আছে, এদের শিক্ষার প্রয়োজনে এদের জন্য কোটা আছে। আমাদের দেশের বিভিন্ন মানুষ আছে যারা আমাদের দেশেই বসবাস করে, আমাদের দেশেরই মানুষ, আমাদের দেশের নাগরিক, কিন্তু তারা উপজাতি। এই উপজাতিদের জন্য সারা ওয়ার্ল্ডেই কোটা আছে। তারা যেন শিক্ষিত হয়, যারা বনে বসবাস করে অথবা আরব বেদুইন যারা হয়তো আরবের পাহাড় পর্বতে থাকে, এরা যেন শিক্ষিত হয়। এরা যেন সমাজের ভিতরে শিক্ষিত না হওয়ার কারণে নানা রকমের বিভিন্ন অকারেন্স করবে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে, এগুলো থেকে যেন দেশটা বাঁচে, এদেরকে শিক্ষিত করার চেষ্টা করে। আমাদের হিজরা যারা আছে, এদের জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এদের জন্য কোটা আছে। এরাও পড়াশোনা করবে, এরাও চাকরি করবে, এদের চাকরির সুবিধা থাকবে, এই জাতীয় কোটা হতে পারে। কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে, মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন, যেখানে একটা ছেলে 200 সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না, তাহলে তো আপনি জুলম করলেন। সে ভর্তি পরীক্ষায় জুলমের শিকার হলো, চাকরি ক্ষেত্রে গিয়ে জুলমের শিকার হলো, সকল জায়গায় সে বঞ্চিত হলো। তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া উচিত। আমাদের হাইকোর্টে যেহেতু এই বিষয়টা এখনো পেন্ডিং আছে, বিচারাধীন বিষয়, আমরা বলবো যে এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন। মানুষের অধিকার যেন ঠিক থাকে, প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায়, এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে কিন্তু আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আর আমরা যখনই এই আন্দোলনগুলোর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে যদি একটু তাকাই, আমরা দেখব প্রতিনিয়ত কত অসুস্থ মানুষ কষ্টের মধ্যে এখন আছে, যানবাহনগুলো থেমে আছে, দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে। কুমিল্লাতে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে। এই যে অবস্থা চলছে, এটা রক্তক্ষয়ী একটা পর্যায়ে যাওয়ার আগেই রাষ্ট্রপক্ষের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা। ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি। যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না, যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন? আমাদের প্রতিবন্ধী যারা আছে, আমাদের অসুস্থ যারা আছে, অথবা আমাদের দেশের উপজাতি যারা আছে, এই সমস্ত কোটাগুলো বড় বেশি প্রয়োজন। এইগুলো রেখে বাকি যে কোটাগুলো, বিভিন্ন রকমের কোটা নিয়ে কথা চলে, এগুলোর ব্যাপারে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা দোষের কিছু না। এবং সেই সাথে
বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া, এটা মৌলিকভাবে দোষের কিছু না। কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায়, এটা যদি দেখা যায় যে 10 জন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে, অথবা 20 জন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে, আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয়, তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত, এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয়, মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যারা জিহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দ্বীনের জন্য, তাদের আল্লাহর বিধান অনুযায়ী জিহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন। এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া, এটা করেন নাই। আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গা নিয়ে আমার গুরুতর আপত্তি আছে, এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণীর মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন। সেটা হলো, আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। এই যে আপনার নার্সিং পেশায় মেয়েদের কোটা অনেক বেশি, যার কারণে ছেলেরা চাইলেও এখানে রোগীদের সেবার কাজে আসতে পারছে না। মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত। শুধু কোটা না, ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত, ছেলেদের দেওয়া উচিত না। যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গায় মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে। তো এটা ইসলামের কথা বলে, ইসলাম এই কথা বলে, এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়াই উচিত না। এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয়। তো এই কাজগুলো অনুচিত। বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে, ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তায় ঘুরছে, তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। একজন মেয়ে তিনি যদি ডিভোর্সি হন, তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন, বা তিনি কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন, তার চাকরির দরকার হয়, তিনি চাকরি করবেন। আবার ওই যে বললাম, মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন, এগুলো ঠিক আছে, ইসলাম এগুলোর সাথে ইসলামের কোনো বিরোধ নেই। কিন্তু যেখানে জেনারেল জগৎ, সেখানে আপনি কোটা করে করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন, তো এই ছেলেটা কী করবে? তারা সন্ত্রাসের দিকে যাবে, মাদকের দিকে যাবে। কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না। তো এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে, যদি কোটা এই অযৌক্তিক রেশিওতে থাকে অবশ্যই। বাকি মৌলিকভাবে তো এটা দোষে কিছু না।